গল্পের আজকের নতুন গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গুণেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সৌদামিনী ঠাকুর। ছবি আঁকাতে অবনীন্দ্রনাথের হাতে খড়ি হয় 9 বছর বয়সে। 1890 সালের গোড়ার দিকে সাধনা পত্রিকা, চিত্রাঙ্গদা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য রচনায় অবনীন্দ্রনাথের আঁকা অলঙ্করণ প্রকাশিত হয়। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলাম। ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতাম। নাটোর নিমন্ত্রণ করলেন আমাদের বাড়ির সব্বাইকে। আমাদের বাড়ির সঙ্গে তার ছিল বিশেষ ঘনিষ্ঠতা। আমাদের কাউকে ছাড়বেন না। দীপুদা, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলাম। রবি কাকা তো ছিলেনই, আরো অনেক নেতারা গিয়েছিলেন। ন্যাশনাল কংগ্রেসের চাঁইরাও গিয়েছিলেন। নপিসমশাই জানকীনাথ ঘোষাল, WC ব্যানার্জি, মেজ জ্যাঠামশাই লালমোহন ঘোষ। প্রকাণ্ড বক্তা তিনি, বড় ভালো লোক ছিলেন। আর কি সুন্দর বলতে পারতেন, কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে। সুরেন্দ্র বাড়ুজ্জে, আরো অনেকে ছিলেন। সবার নাম কি মনে আসছে এখন? তৈরি তো হলাম সবাই যাবার জন্য। ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড়। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে তোমাদের জন্য। রওনা হলাম সবাই মিলে, হই হই করতে করতে। চোগাচাপকান পরেই তৈরি হলাম। তখনও বাইরে ধুতি পরে চলাফেরার অভ্যেস হয়নি। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি। নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলাম একদল। মহা ফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন, কিছুটি ভাবতেই হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেওয়া, তদারক করা কিছুই বাদ যাচ্ছে না। মহা আরামে যাচ্ছি। সারাঘাট তো পৌঁছানো গেল। সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই। সোজা স্টিমারে উঠে যাওয়া। সঙ্গের মোটঘাট বিছানা কম্বল। নাটোর বললেন, কিছু ভেবো না দাদা, সব ঠিক আছে। আমি বললাম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে আমার। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সবই তুলছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারের নির্ভাবনায় উঠে গেলাম। পদ্মা দেখে মহা খুশি আমরা। ফুর্তি আর ধরে না। খাবার সময় হলো। ডেকের ওপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হোমরা চোমরা চাঁইরা, আর একদিকে আমরা ছোকরারা। দীপুদা আমার পাশে। খাওয়া শুরু হলো। বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে চাঁইদের কাছে। ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাঁই। তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যায়। কাটলেট এলো তো, সেই চাঁই 6-7খানা একেবারে তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না। কিছু বলতেও পারি নে। পুডিং এলো। দীপুদা বললেন, অবন, পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলাম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে
যেই যেই চাইয়ের কাছে এসেছে দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ও মা! দীপুদা আর আমি মুখ চাওয়াচাই করতে লাগলাম। দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। সত্যি বাপু, এমন জাইগ্যান্টিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক। বেশ শরীরটা ছিল তার, বলতেই হবে। দীপুদা শেষটায় বয়কে টিপে দিলেন, খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে। তারপর থেকে দেখতাম দুটো করে ডিশে খাবার আসতো। একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো, আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। নাটোর তো পৌঁছনো গেল। এলাহি ব্যাপার সব। কি সুন্দর সাজিয়েছে বাড়িখানা, বৈঠকখানা, ঝাড়, লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, সে সবের তুলনা নেই। যেন ইন্দ্রপুরী। কি আন্তরিক, কি আদর যত্ন, কি সমারোহ, কি তার সব ব্যবস্থা! একেই বলে রাজ সমাদর। সব কিছু তৈরি হাতের কাছে। চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাট করে সব তৈরি। বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলাম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলো কেন হেসেছিল। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্দা? পুকুরে? আমি বললাম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটায় ডুবে মরবো নাকি। তার উপরে যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলাম। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা। খাওয়া দাওয়া, ধুমধাম আর গল্পগুজব। রবি কাকাও ছিলেন। গান বাজনাও জমতো খুব। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনিই ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। খুব জমেছিল আমাদের। রাত সুখে আছি। ভোরবেলায় বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি। চাকর এসে হাতে গড়গড়া নল গুঁজে দিলে। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল খায়, সব কিছুই নিখুঁতভাবে জেনে নিয়েছিল। কোথাও বিন্দুমাত্র ত্রুটি হবার জো নেই। খাওয়া দাওয়ার তো কথাই নেই। ভিতর থেকে রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি করে দিচ্ছে এই বেলা বেলা। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলাম। কোথায় কি পুরনো বাড়ি, ঘর বা মন্দির আছে। সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি। অনেক স্কেচ করেছি সেবারে, এখনো সেগুলো আমার কাছে আছে। চাঁইদেরও অনেক স্কেচ করেছি, এখন সেগুলো দেখতে বেশ মজা লাগবে। নাটোরেরও খুব আগ্রহ। সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলের রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা। ওর রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলেন, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটোর তো খুব খুশি, প্রায়ই এটা ওটা স্কেচ করে দেওয়ার জন্য ফরমাশও করতে লাগলেন। তাছাড়া আরও কত রকমের খেয়াল। শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করছেন। ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। একদিন খেতে খেতে বললাম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর? টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে যে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি। তক্ষুনি হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল। গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। রাউন্ড টেবিল কনফারেন্স বসল। গোল হয়ে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন। নপিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন।
তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরির তাজ, ঢাকায় মসলিনের চাপকান পরে। পিসে মশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। আগে থেকেই ঠিক ছিল। রবি কাকা প্রস্তাব করলেন, প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে। আমরা বললাম, নিশ্চয়ই, প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললাম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এজন্য। সেই নিয়ে আমাদের বাঁধল চাঁইদের সঙ্গে। তারা আর ঘাড় পাতেন না, ছোকরার দলের কথায় আমলই দেন না। তারা বললেন, যেমন কংগ্রেস হয় তেমনই এখানেও সব হবে, সব কিছু ইংরেজিতে। অনেক তক্কাতক্কির পর দুটো দল হয়ে গেল, একদল বলবে বাংলাতে আর একদল বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলাম প্যান্ডেলে। বসেছি সবাই। কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল। গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো, সোনার বাংলা। গানটা বোধহয় সেই সময়ই গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞাসা করে জেনে নিও। এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে। ইংরেজিতে যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিলাম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, বাংলা বাংলা। মুখ আর খুলতেই দিই না কাউকে। ইংরেজিতে কথা আরম্ভ করলেন, আমরা চেঁচাতে থাকি, বাংলা বাংলা, বাংলায় বলো। মহা মুশকিল, কেউ আর কিছু বলতেই পারবে না। তবুও ওই চেঁচামেচির মধ্যেই দু একজন দু একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত। তার মতো ইংরেজিতে কেউ বলতেই পারত না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন। যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে আমাদের তো জয় জয়কার। কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো। সেই প্রথম আমরা পাবলিকালি বাংলা ভাষার জন্য লড়লাম। যাক, আমাদের তো জিত হলো। এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক। বাড়িতে গিয়েই চা খাবার কথা, তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। আমি বললাম, সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নি তো আগে। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না। হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতাম।